ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবার নতুন একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা শুরু করব। আমি নাজরিন আক্তার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ। আমি আজকে তোমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, কেন এটা আসলো, এবং এই নীতিটা বলতে আমরা কি বুঝি, এটা কতটুকু প্রয়োগ করা সম্ভব ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ক্ষমতার স্বতন্ত্রীকরণ, আমরা সবাই জানি যে রাজনীতির মূল কথাই হচ্ছে ক্ষমতা। একথা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ ক্ষমতার জন্যই রাজনীতি, এবং এই ক্ষমতাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান এর এত আলোচনা, এত গবেষণা, সবকিছুই। তো রাজনীতি বিশ্লেষকগণ মনে করেন যে এই ক্ষমতাটা একটা রাষ্ট্রে, ক্ষমতাটা যদি কোনো এক জায়গায় যদি কেন্দ্রীভূত থাকে একটি বিশেষ জায়গায়, তাহলে যার হাতে ক্ষমতাটা সমুদয় ক্ষমতা থাকবে, তাহলে তারা স্বেচ্ছাচারী হয়ে উঠবে। অর্থাৎ এখানে একথাই বলতে চাওয়া হচ্ছে যে সরকারের হাতে যদি একটা রাষ্ট্র গঠিত সরকার, জনগণ সকলকে নিয়ে, কিন্তু এখানে সরকারের হাতে যদি সকল ক্ষমতা যদি কেন্দ্রীভূত থাকে, তাহলে তোমার কি হবে, সরকার স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। কারণ এই কথা সবাই জানে যে ক্ষমতা মানুষকে কলুষিত করে, এবং নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ ভাবে কলুষিত করে। এবার রাজনীতি বিশ্লেষকগণ আরো মনে করেন যে ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত থাকলে সরকার যেমন স্বেচ্ছাচারী হয়ে ওঠে, পাশাপাশি নাগরিকদের স্বাধীনতাও তোমার কি হয়, খর্ব হয়। তাই সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য, নাগরিকদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উদ্ভাবন করেন। আমরা আমাদের বইতে কোনো কোনো বইতে আমরা দেখবো এটাকে ক্ষমতা পৃথকীকরণ নীতি বলা হয়, এটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়, ইংরেজিতে এটাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার। যদিও আমরা জিনিসটা আমাদের কাছে যারা বিশেষ করে যারা ব্যবসা শিক্ষা থেকে যারা আমার ডিগ্রিতে যারা ভর্তি হয়েছে, তারা তাদের জন্য জিনিসটা হয়তো নতুন হতে পারে, কিন্তু আমরা যখন বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ জিনিসটা আমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। এখন আসো আমরা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বুঝি, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে আমরা কি বুঝি। আমি এটা ব্যাখ্যাটা দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা আমি এখানে একটু বলা প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে যে প্রাচীনকালে দেখা যেত যে রাজাই আইন প্রণয়ন করতেন, রাজাই শাসন করতেন, রাজাই বিচার করতেন। তোমরা সে প্রাচীনকালের যে ঐতিহাসিক ছবিগুলো দেখলেই তোমরা দেখবে রাজ দরবারে রাজা সিংহাসনে বসছেন, রাজা নতুন নতুন ফরমান জারি করছেন, রাজাই তোমার শাসন করছেন, কাকে কি দেশ কিভাবে চলবে, রাজাই আবার তোমার কি করছেন, বিচার করছেন, জল্লাদকে হুকুম করা হচ্ছে, ইত্যাদি দৃশ্যগুলো আমরা ঐতিহাসিক ছবিগুলোতে দেখতে পাই। তখন এই যে ব্যাপারগুলো যখন অতীতে ঘটছিল, তখন রাজনীতি বিশ্লেষকগণ যারা জনগণকে নিয়ে ভাবেন, জনগণের কথা যারা চিন্তা করেন, সাধারণ মানুষের কথা যারা চিন্তা করেন, সে তারা সেই আমরা দেখতে পেয়েছি যে তোমার সেই প্রাচীন কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত, প্রাচীনকালে, মধ্যযুগে, আধুনিক যুগে অনেকে তোমার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন। তারা বলছেন যে রাজা যিনি আইন প্রণয়ন করবেন, তিনি যদি আইন প্রয়োগ করেন, আবার তিনি যদি সে আইন অনুযায়ী বিচার করেন, তাহলে তো সেখানে কোনো নিষ্ঠুরতাই প্রতিষ্ঠিত হবে, সেখানে মানবতা কোনো অবস্থাতে প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ এটা ব্যক্তির শাসন হবে, এটা আইনের শাসন নয়। কারণ মানুষের মন মেজাজ চিন্তা চেতনা এটা পরিবর্তনশীল, মন মেজাজের উপরও বিচার, আইন প্রণয়ন সবকিছু নির্ভর করে। তাহলে আমরা এগুলি চিন্তা ভাবনা করে প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত অনেকেই সরকারের এই ক্ষমতাকে এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে এগুলিকে ভাগ করার চিন্তা ভাবনা শুরু করেন। এই ভাগ করার চিন্তা থেকেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা আসছে। এখন কিভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা বলতে আমরা কি বুঝবো,
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে আমরা বুঝবো, আমরা ইতিমধ্যে ক্লাসে আলোচনা করেছি, সরকার গঠিত হয় 3টা বিভাগ নিয়ে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই যে মতবাদে যারা প্রবক্তা, তাদের কথা হচ্ছে আইন বিভাগের আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ প্রণীত আইনকে প্রয়োগ করবে এবং বিচার বিভাগ তাদের উপর অর্পিত দায়িত্বগুলো সংবিধান অনুযায়ী আইন ও শাসন বিভাগ কাজ করছে কিনা এবং আইন ভঙ্গকারী শাস্তির ব্যবস্থা করবে। অর্থাৎ প্রত্যেকে তার নিজের আওতায় থেকে কাজ করবে, কেউ কারো কাজে এখানে হস্তক্ষেপ করবে না। এটাকেই এই নীতির যারা প্রবক্তা তারা বলছেন এটাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। এটাকে আরেকটু ব্যাখ্যা দিয়ে আমি বলছি যে এক বিভাগের লোক অন্য বিভাগের কাজ করবে না। আমরা আরো ক্লিয়ার হচ্ছি। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হচ্ছে এক বিভাগের লোক অর্থাৎ আইন বিভাগের লোক শাসন ও বিচার বিভাগের কাজ করবে না। আবার এক বিভাগের অন্য বিভাগের কাছে তাদের জবাবদিহি থাকবে না। শাসন বিভাগ অন্য 2 বিভাগের কাছে জবাবদিহি থাকবে না, আইন বিভাগও থাকবে না, বিচার বিভাগও থাকবে না। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বিভাগ তার নিজের গণ্ডির মধ্যে থেকে স্বাধীনভাবে তাদের নিজেদের কাজগুলো করবে। এরপরে যেটা বলছি, সরকারের 3টি বিভাগ আলাদা আলাদা ভাবে এটা গঠিত হবে। এই প্রসঙ্গে আমরা দেখেছি বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কু, তিনি বলছেন আইন ও শাসন বিভাগের ক্ষমতা যদি এক ব্যক্তি বা একদল শাসকের হাতে ন্যস্ত হলে ব্যক্তি স্বাধীনতা সেখানে থাকতে পারে না। আবার আইন বিভাগ আর শাসন বিভাগ থেকে বিচার বিভাগের ক্ষমতাকে যদি আমরা পৃথক না করি তাহলে সেখানেও বিচার বিভাগ থাকতে স্বাধীনতা থাকতে পারে না। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে তারা ব্যাখ্যা দিয়েছেন। এখানে আরেকটা কথা তোমাদের আমি ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কি সম্ভব এটা আলোচনার আগে তোমাদেরকে আমি আরেকটু ব্যাখ্যা আমার দিতে হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে। সেটা হচ্ছে যে প্রাচীনকালে তো অনেকেই এরিস্টটল থেকে শুরু করে অনেকেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন, মধ্যযুগে বলেছেন, কিন্তু আধুনিক যুগে যার লেখায় যিনি এই ধারণাকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেছেন তিনি হচ্ছেন ফরাসি দার্শনিক মন্টেস্কু। তিনি কে ছিলেন? ফরাসি দার্শনিক মন্টেস্কু। এখানে আমাদের এই কথাটা আমাদের জানা দরকার যে মন্টেস্কু কেন এই তত্ত্বটা দিয়েছিলেন। কারণ তিনি দিয়েছেন এজন্য যে ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করার জন্য। তিনি দেখেছেন রাজারা নিষ্ঠুরভাবে আইন প্রণয়ন করে নির্দয়ভাবে সেই আইনকে প্রয়োগ করছেন, এখানে মানবতা বিপন্ন হচ্ছে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই জিনিস থেকে রাষ্ট্রের মানুষকে, জনগণকে রক্ষা করার জন্যই তিনি চেয়েছিলেন যে ক্ষমতাকে যদি ভাগ ভাগ করে দেওয়া হয় কেউ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হবে না এবং তারা স্বেচ্ছাচারী আচরণ করতে পারবে না। একটা মহৎ চিন্তা থেকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ফরাসি রাষ্ট্র দার্শনিক মন্টেস্কু তোমার কি করেছেন, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে তার কি করেছেন ব্যাখ্যা দিয়েছেন। তার বইয়ের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লস। দ্য স্পিরিট অফ লস গ্রন্থে তিনি কি করেছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে কি করেছেন ব্যাখ্যা দিয়েছেন। এখন আমরা সম্ভব আলোচনা করার আগে কিন্তু আমি কি বলছি তোমাদেরকে, কেন মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি তত্ত্বকে এত বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা দিয়েছেন, এটাকে আধুনিকভাবে ব্যাখ্যা করে সারা পৃথিবীতে এটা একটা আলোড়ন তিনি কি করেছেন সৃষ্টি করেছেন এবং তার এই তত্ত্ব সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। কারণ আমরা জানি যে প্রাচীনকালে রাজাই ওই যে একই জায়গায় আইন শাসন বিচার এক জায়গায় তোমার কি ছিল সীমাবদ্ধ ছিল, কিন্তু এটাকে তিনি ভাগ করে দিয়েছে, বলছে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করবে, বিচার বিভাগ বিচার কার্য সম্পন্ন করবে। কেউ কারো কাছে জবাবদিহি থাকবে না, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, কেউ কারো উপর মাতব্বরি করতে পারবে না, প্রত্যেকে নিজের আওতায় থেকে স্বাধীনভাবে তাদের কাজগুলো করবে। তাহলে কি হবে যে কোনো বিভাগ অতিরিক্ত ক্ষমতার অধিকারী হবে না এবং অতিরিক্ত ক্ষমতার অতি ব্যবহার করে জনগণের অধিকার বা স্বাধীনতাকে বিপন্ন করবে না। এই মহৎ চিন্তা থেকে কিন্তু মন্টেস্কু তোমার কি করেছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে তিনি কি করেছেন আলোচনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি 1748 সালে তার যে গ্রন্থ
দ্য স্পিরিট অফ লজে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে বা ক্ষমতা পৃথকীকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে এখন আসো আমরা তাহলে কি জানলাম? আমরা জানলাম আমি ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি সম্ভব, এটা কিন্তু এখন আলোচনা শুরু করিনি। আমি এখনো আবারও কিন্তু আমার একটু পিছন ফিরে গিয়ে এতক্ষণ যে আলোচনাটা করেছি সেটাকে আমি আবার একটু সামারাইজ করার চেষ্টা করছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা তাহলে এতক্ষণ যে আলোচনা করেছি সেখানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করার জন্য, নাগরিক অধিকারকে রক্ষা করার জন্য ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত থাকলে ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হয়, নাগরিক অধিকার বিপন্ন হয়, পাশাপাশি শাসক স্বৈরাচারী হওয়ার সুযোগ খুব বেশি থাকে। এই জিনিসগুলি অবলোকন করে বা পর্যালোচনা করে প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত অনেক রাষ্ট্রবিজ্ঞানী সরকারের ক্ষমতাকে ভাগ করার কথা নিয়ে আলাপ আলোচনা করেছেন। তবে এই সকলের মধ্যে আধুনিক যুগে ফরাসি দার্শনিক মন্টেস্কু যত সুন্দর করে বিজ্ঞান ভিত্তিক ভাবে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে কি করেছেন, তার দ্য স্পিরিট অফ লজ নামক গ্রন্থে, তোমার কত সালে 1748 সালে প্রকাশিত এই গ্রন্থে এই নীতিটাকে তিনি কি করেছেন, আলোচনা করেছেন। এবং আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে ক্ষমতা যদি এক জায়গায় থাকে তাহলে শাসকরা নিষ্ঠুরভাবে অথবা নিজেদের স্বার্থে আইন তৈরি করবে, করে অত্যন্ত নির্মম ভাবে, অত্যন্ত নিষ্ঠুর ভাবে এই আইনগুলিকে বাস্তবায়ন করবে। ঠিক আছে? এবং বিচার কার্য যাতে তাদের পক্ষে যায় সেভাবে বিচার বিভাগকে তারা প্রভাবিত করবে। এই কাজগুলি যদি সরকার যদি করে তাহলে তো স্বাভাবিকভাবেই গণতন্ত্র থাকে না, সেখানে নাগরিক অধিকার থাকে না, মানুষের নিরাপদ জীবন থাকে না, সেখানে নিষ্ঠুরতা ছাড়া বা স্বৈরাচারিতা ছাড়া কিছুই থাকে না। এই প্রেক্ষাপটে মন্টেস্কু কি করেছেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ কথা নীতির অবতারণা করেছেন এবং অবতারণা করেই তিনি কিন্তু ক্ষান্ত হননি। তিনি বলেছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণটা কি, সেটা ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন যে সরকার তিনটা বিভাগ, আমি আবারও বলছি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ একদল লোক আইন বিভাগে থাকবে এবং ওরা আইন তৈরি করবে দেশের জন্য। আর একদল লোক, আমি এটা কিন্তু একদম সহজ ভাষায় বলছি, আর একদল লোক যারা আইন বিভাগে প্রণীত আইনগুলিকে বাস্তবায়ন করবে। আর একদল লোক বিচার কার্য সম্পন্ন করবে, অর্থাৎ যারা আইন ভঙ্গ করবে তাদের শাস্তির ব্যবস্থা করবে। আইন বিভাগ এবং শাসন বিভাগ সংবিধান অনুযায়ী চলছে কিনা সেটা দেখবে এবং সংবিধানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখবে। কোনো বিভাগের কাছে জবাবদিহি থাকবে না, এক বিভাগ আরেক বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, প্রত্যেকে তার নিজ নিজ আওতায় থেকে কাজ করবে। মন্টেস্কুর মতে এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এবং তিনি মনে করেন, এটা আমার কথা নয়, এটা মন্টেস্কুর কথা, তিনি মনে করেন যে ক্ষমতা যদি স্বতন্ত্রীকরণ করা সম্ভব হয় তাহলে কোনো বিভাগই স্বেচ্ছাচারী হবে না, প্রত্যেকের মধ্যে তোমার কি থাকবে, একটা ক্ষমতার ভারসাম্য থাকবে এবং নাগরিকগণ স্বাধীনতা, তোমার নাগরিক অধিকার তোমার কি হবে, প্রতিষ্ঠিত হবে বা রক্ষিত হবে। এই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ক্ষমতার, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলিতে কি বুঝো। তাহলে আমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলিতে কি বুঝে যদি পরীক্ষা আসে 4 নম্বরের প্রশ্ন, তোমরা আমার ডিগ্রির স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোকে তোমরা কেন উদ্ভব হলো, এটার চিন্তাটা কেন করলেন, কোন বইতে লিখেছেন এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি, এটা লিখে সুন্দর করে তোমরা লিখবা। লিখে তোমরা মন্টেস্কু বা ব্ল্যাকস্টোন এদের বইতে তোমাদের আছে, আরো কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা, তোমরা সেগুলি বই থেকে হেল্প নিয়ে লিখে তোমরা তোমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি এই প্রশ্নটার আলোচনা তোমরা শেষ করবে। এখন আসলে আমরা মূল আরেকটি প্রশ্ন, যেটা প্রশ্ন করা হয়ে থাকে প্রায় সময়, যে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কি সম্ভব। আবার এভাবে প্রশ্ন করা হয় যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, উক্তিটি বিশ্লেষণ করো। অথবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কি সম্ভব, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের
আলোকে বা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এইভাবে আমাদের আলোচনা আসতে পারে। তাহলে আমরা এইভাবে আলোচনাটা কি করব? আমার যদি এই পরীক্ষা প্রশ্নটা যদি এভাবে আসে, তাহলে আমরা অতি সংক্ষেপে মন্টেস্কিউর এরিস্টটল আলোচনাটা প্রথম শুরু করেছেন। মন্টেস্কিউ এটাকে আধুনিক যুগে ব্যাখ্যা দিয়েছেন। এই দুটো কথা বলেই আমরা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটা কি অতি সংক্ষেপে বলে তারপরে আমরা বলবো যে রাজনীতি বিজ্ঞানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সারা পৃথিবীতে আমরা জানি আলোড়ন সৃষ্টি করেছে এই আলোচনার ধারণাটি, কিন্তু আলোড়ন সৃষ্টি করার পরেও আমরা দেখি যে এই তত্ত্বটা কিন্তু ভীষণভাবে সমালোচনার সম্মুখীন হয়েছে। আমরা পৃথিবীর মধ্যে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানে সবচেয়ে বেশি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে তোমার কি করা হয়েছে, প্রয়োগ করা হয়, কিন্তু সেখানেও আমরা দেখতে পাই যে এই নীতিকে সম্পূর্ণরূপে প্রয়োগ করা সম্ভব হয় নাই। তাই আমরা জানি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন যে ক্ষমতার, এখানে আমি মূল কথা কোনটা বলছি, পূর্ণ স্বতন্ত্রীকরণ। স্বতন্ত্রীকরণ সম্ভব নয় এটা বলি নাই, কিন্তু এখানে কোন শব্দটার উপর আমি জোর দিচ্ছি, পূর্ণ। তাহলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়। তাহলে এখন আসো যে ক্ষমতার পূর্ণ, আমি আবারও জোর দিয়ে বলছি, ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়। তাহলে আমরা আসলে কি কথাটা সত্য যে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, আবার এটা কাম্য নয়? তাহলে আমরা এই কথাটা ব্যাখ্যা, আমাদের মূল প্রশ্ন কিন্তু এখানে দেখো আমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়েছি, লেখা আছে, তোমরা স্ক্রিনে দেখো, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কথা লেখা আছে। আমি যে প্রশ্নটা তোমাদেরকে এখানে একটু আগে বললাম যে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কি সম্ভব, আলোচনা করো। তাহলেও কিন্তু আমাকে আমেরিকা এবং ব্রিটেনের উদাহরণ, আমেরিকা ব্রিটেনের নাম যদি উল্লেখ না করে তাহলেও কিন্তু আমাকে আমেরিকা ব্রিটেনের কথা লিখতে হবে। বাংলাদেশের কথা আমি ইচ্ছে করলে এখানে লিখতে পারবো। আর যদি আমাকে নির্দিষ্ট করে বলে যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের আলোকে ব্যাখ্যা করে, তাহলে তো প্রশ্নই আমরা তো এইভাবেই লিখবো যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কথা। তাহলে আমরা দেখো আগে যে আলোচনা করলাম সে আলোচনা, ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কি সম্ভব? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়। তাহলে আমরা উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আসো আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা আমরা বলবো, কারণ আমি আগেই তোমাদের বলেছি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানে সবচেয়ে বেশি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা হয়েছে। ওদের সংবিধানে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির গ্রহণ। ওদের শাসন ব্যবস্থায় ওরা এই নীতিকে খুব সুন্দরভাবে ওরা গ্রহণ করার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও আমরা দেখি আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে শাসন ব্যবস্থার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা গভীরভাবে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে সেখানেও পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব হয় নাই। যেমন তোমরা ঠিকই ভাবে উদাহরণ দিয়ে, এখানে আমাদেরকে কি দিতে হবে, আমাদেরকে তথ্য দিতে হবে। যেমন আমি আবার তোমাদেরকে একটু, আমি এখানে একটু দুঃখিত, তোমাদেরকে একটু আরেকটা মাঝখানে একটু একটা কথা বলছি, সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি সংজ্ঞা বলেছিলাম, নিশ্চয়ই তোমরা সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করবে, ওটা মাথায় রেখে আমার এই কথাগুলি তোমাদেরকে শুনতে হবে, ঠিক আছে? আমি তাহলে উদাহরণ দিচ্ছি। আমেরিকা যুক্তরাষ্ট্রে তো সবচেয়ে বেশি গ্রহণ করা হয়েছে, কিন্তু সেখানে এটা পরিপূর্ণভাবে স্বতন্ত্রীকরণ সম্ভব হয় নাই। যেমন আমরা বলি আমেরিকা যুক্তরাষ্ট্রের যিনি তোমার কি রাষ্ট্রপতি, তিনি শাসন বিভাগের প্রধান, ঠিক আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন শাসন বিভাগের প্রধান। কিন্তু আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পাই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ওদের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কি, কংগ্রেস। তাহলে কংগ্রেসে তিনি বাণী প্রেরণ করতে পারেন, তিনি নির্বাহী আদেশ করতে পারেন, তিনি আমেরিকার কংগ্রেস অর্থাৎ আমেরিকার আইনসভা যে আইন প্রণয়ন করে সে বিলে তিনি ভেটো দিতে পারেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন বিভাগের লোক হয়েও তিনি আইন সংক্রান্ত কাজ করছেন। কি করছেন? তিনি
ওদের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। কারণ তোমরা বইতে দেখবে সেখানে কংগ্রেস লেখা, তোমরা হয়তো বুঝবা না যদি আমেরিকা না পড়ো। কংগ্রেস হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম। কিসের নাম? আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম। এই আইনসভায় তিনি বাণী প্রেরণ করতে পারেন, নির্বাহী আদেশ দিতে পারেন মাধ্যমে, তিনি যে কোনো আইনসভায় পাঠাতে পারেন। বিলে, আইনসভায় প্রণীত যে কোনো বিলে তিনি ভেটো প্রদান করে তিনি কংগ্রেসকে বা আমেরিকার আইনসভাকে প্রভাবিত করেন। এটা গেল আইন সংক্রান্ত, আইন প্রণয়ন সংক্রান্ত, আইন বিভাগের উপর ওনার যে একটা প্রভাব। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের যে বিচারপতি, এদেরকে নিয়োগ দেয় কে? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, অর্থাৎ তিনি সিনেট, আমেরিকার সিনেট নামটা তোমাদের কাছে নতুন হতে পারে, কারণ যেহেতু আমরা এখন আমেরিকা আলোচনা করিনি। আমেরিকা, আমি এই ফাঁকে একটা কথা তোমাদের বলে নেই, সেটা হচ্ছে আমেরিকার আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। এই কংগ্রেস, ওদের আইনসভার 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা। আমেরিকা যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষ সিনেট অনেক ক্ষমতা সম্পন্ন, নিম্ন কক্ষ যেমন ক্ষমতা সম্পন্ন, উচ্চ কক্ষ ক্ষমতা সম্পন্ন। তাহলে এবং তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের সদস্যরা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের যে বিচারপতিদেরকে সিনেটের অনুমতি নিয়ে, আমেরিকান সিনেট মানে আইনসভার উচ্চ কক্ষ, আমেরিকান সিনেটের অনুমতি নিয়ে তিনি তাদেরকে নিয়োগ দান করেন। তাছাড়া মার্কিন বিচার বিভাগ যে কোনো ধরনের দণ্ড, অপরাধীদেরকে যে দণ্ড দিয়ে থাকেন, মৃত্যুদণ্ড দিয়ে থাকেন, অনেক ধরনের দণ্ড দিয়ে থাকেন, আমেরিকার রাষ্ট্রপতি সেটা দণ্ড হ্রাস করতে পারে অথবা মওকুফ করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার যুক্তরাষ্ট্রের শাসন বিভাগের প্রধান, অর্থাৎ এক কথা শাসন বিভাগ আইন সংক্রান্ত কিছু কাজও আমরা দেখতেছি সেখানে করতেছেন এবং বিচার সংক্রান্ত কাজও করতেছেন। এরপরে আসো যে আমেরিকার আইনসভা, ওরা কিভাবে অন্য বিভাগকে আবার নিয়ন্ত্রণ করছে। আমেরিকার আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। আমরা জানি যে যে কোনো বিচারকদেরকে আমেরিকান আইনসভা অপসারণ করতে পারে এবং সুপ্রিম কোর্ট ব্যতীত অন্য যে কোনো কোর্টকে বাতিল পর্যন্ত আমেরিকান কংগ্রেস করতে পারে। আর এ কারণেই, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রে তোমার বিচার বিভাগের অনেক ক্ষমতা, ওদেরকে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা দেওয়া আছে। এই কারণে আমরা কি দেখতে পাই যে কংগ্রেসের এই যে নিয়ন্ত্রণ, বিচারকদেরকে অপসারণ করা, যে কোনো ধরনের কোর্ট, সুপ্রিম কোর্ট ছাড়া অন্য যে কোনো কোর্টকে বাতিল করতে পারার ক্ষমতার কারণে আমরা দেখতে পাই আমেরিকার বিচার বিভাগ স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান আইনসভা, আমেরিকান আইনসভা বিচার সংক্রান্ত কাজ করছেন। তারপরে আমরা দেখো আমেরিকান আইনসভা শাসন সংক্রান্ত অনেক কাজ করে, যেমন শাসন বিভাগীয় অনেক কাজ করে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উচ্চপদস্থ যে কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন, হ্যাঁ, একেবারে উচ্চপদস্থ, আমেরিকান আইনসভার অনুমতি ছাড়া তিনি তাদেরকে, অর্থাৎ সিনেটের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন ছাড়া তিনি কোনো নিয়োগ দিতে পারেন না। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি তাকে কার অনুমতি লাগে? যে কোনো নিয়োগ দেওয়া এটা শাসন বিভাগীয় কাজ, কিন্তু এই নিয়োগ দিতে গিয়ে আমেরিকার রাষ্ট্রপতিকে কার অনুমতি দিতে হয়? আমেরিকান কংগ্রেস অর্থাৎ আমেরিকান আইনসভার অনুমতি নিতে হয়। শুধু তাই নয়, মার্কিন রাষ্ট্রপতি যদি কোনো যুদ্ধ ঘোষণা করতে হয়, কোনো রাষ্ট্রের সাথে সন্ধি করতে হয়, চুক্তি করতে হয়, তাহলে আমেরিকান সিনেটের অনুমতি লাগবে। আমেরিকান, এগুলি সব শাসন বিভাগীয় কাজ, কিন্তু আমেরিকান সিনেটের অনুমতি ছাড়া আমেরিকার রাষ্ট্রপতি এই কাজগুলি করতে পারবেন না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আইন বিভাগও শাসন বিভাগের উপর প্রভাব বিস্তার করছে। এরপরে আসো আমরা দেখতে পাচ্ছি যে তোমার আইনসভা কোনো আইন যদি প্রণয়ন করে আমেরিকা যুক্তরাষ্ট্রের, বিচার বিভাগ উক্ত আইনকে পর্যালোচনা করতে পারে এবং বাতিল পর্যন্ত করে দিতে পারে। তাহলে বিচার বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি আইন বিভাগের উপর খবরদারি করতে পারে। আমেরিকান কংগ্রেস কোনো আইন প্রণয়ন করলে বিচার বিভাগ সে আইনটা তোমার কি করতে পারে?
আবার বিবেচনার জন্য পাঠাতে পারে, এটাকে বাতিল করে দিতে পারে, তারপরে তোমার কি করতে পারে, পর্যালোচনা করতে পারে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান বিচার বিভাগ আইন কংগ্রেসের উপর প্রভাব বিস্তার করছে। এরপরে রাষ্ট্রপতির কোনো আদেশ, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কোনো আদেশ, এটা তো শাসন বিভাগীয় কাজ। কোনো আদেশ যদি আমেরিকান বিচার বিভাগ যদি মনে করেন যে এটা সংবিধান বিরোধী হয়েছে, নাগরিক অধিকারের বিরোধী হয়েছে, তাহলে আমেরিকান বিচার বিভাগ তার বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে সেটাকে অবৈধ বলে ঘোষণা করতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমেরিকা যুক্তরাষ্ট্রে যদিও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে ওরা ওদের সংবিধানে গ্রহণ করেছে, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ পাওয়ারগুলো, ক্ষমতাকে 3 ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু এমন একটা চেক অ্যান্ড ব্যালেন্স সেখানে রাখা হয়েছে, নিয়ন্ত্রণ এবং ভারসাম্য, যাতে কোনো বিভাগ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এই জন্য অনেক রাজনীতি বিশ্লেষকগণ বা যারা সমালোচক তারা মনে করেন আমেরিকাতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সংবিধানে গ্রহণ করা হয়েছে সত্য, কিন্তু সেখানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রয়োগ করে কোনো বিভাগ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তার একটা ভারসাম্য রাখার ব্যবস্থা আমেরিকা যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্রীকরণ করা হয়েছে আমেরিকাতে, কিন্তু পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব হয় না। কেন হয় নাই? কারণ পূর্ণ স্বতন্ত্রীকরণ করলে প্রত্যেকটা বিভাগ তোমার কি হবে, স্বৈরাচারী হওয়ার সুযোগ থেকে যায়। জন্য প্রত্যেকটা বিভাগকে আরেকটা বিভাগের কাছে কিছুটা কি তোমার জবাবদিহিতা এখানে রাখা হয়েছে। এই হলো, তাহলে আমরা কি পেলাম, আমরা আমরা পেলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, পূর্ণ স্বতন্ত্রীকরণ সেখানে সম্ভব হয়নি, বরং সেখানে ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি তোমার বেশি প্রয়োগ করা হয়েছে। ক্ষমতার কি করা হয়েছে, নতুন শব্দ কিন্তু এটা, নিয়ন্ত্রণ ও ভারসাম্য। তোমাদেরকে আমি যখন আমেরিকা পড়াবো তখন শুধু নিয়ন্ত্রণ ও ভারসাম্যের উপর একটা প্রশ্ন হবে, চেক অ্যান্ড ব্যালেন্স তাকে বলা হয়ে থাকে। তাহলে সেখানে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ না হয়ে বরং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রয়োগ করা হয়েছে। এবার আসো আমরা ব্রিটেন সম্পর্কে, ব্রিটেনে এটা কি সম্ভব হয়েছে কিনা। আমরা গ্রেট ব্রিটেনের আমরা যদি সংবিধান যদি পর্যালোচনা করি, আমরা সেখানে দেখতে পাবো যে ব্রিটেনে কোন ধরনের সরকার ব্যবস্থা, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা, আমার যদি কোনো স্টুডেন্ট তোমরা যদি সংসদীয় সরকার কি এটা না জানো, তাহলে হয়তো আমার কথাটা বুঝতে একটু কঠিন হবে। তোমাদেরকে জানতে হবে সংসদীয় সরকার কি। সংসদীয় সরকার হচ্ছে যে ব্যবস্থায় আইনসভায় যে রাজনৈতিক দল জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সে রাজনৈতিক দলই তোমার কি করেন, দেশের জন্য সরকার গঠন করে। অর্থাৎ রাষ্ট্রপতি বা রাজা তাদেরকে সরকার গঠন করার জন্য আহ্বান করেন এবং ওই দলের যিনি নেতা তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যারা আইনসভার ভোটে নির্বাচিত হয়েছে তারাই আবার তাদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হচ্ছেন, অর্থাৎ শাসন বিভাগের প্রধান হচ্ছেন, এবং ওই দলের নির্বাচিত লোকদের মধ্যে যারা সবচেয়ে যোগ্য তারা মন্ত্রী পরিষদের সদস্য হচ্ছেন। তাহলে আমরা গ্রেট ব্রিটেনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সংসদীয় সরকার ব্যবস্থা। তাহলে সুতরাং গ্রেট ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, সেটাও 2 কক্ষ বিশিষ্ট, নিম্ন কক্ষ নাম হচ্ছে কমন সভা, উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ড সভা। তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে ব্রিটেনের যখন পার্লামেন্ট নির্বাচন হয়, কমন সভা নির্বাচন যখন হয়, তখন সে নির্বাচনে যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সে রাজনৈতিক দলের যিনি নেতা তাকেই রাজা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করে থাকেন, এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর পরামর্শে দলের সবচেয়ে যোগ্য অভিজ্ঞ লোকদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যারা আইন বিভাগের লোক তারাই শাসন বিভাগের লোক। তাহলে এখানে ক্ষমতার কোনো স্বতন্ত্রীকরণ সম্ভব হয় নাই। দ্বিতীয়ত যে আমি আরেকটা উদাহরণ দিব অত্যন্ত আমরা জানি যে আমেরিকা বলো, বাংলাদেশ বলো, ভারত বলো, আমরা এই সমস্ত রাষ্ট্রে দেখি যে সর্বোচ্চ আদালত কি সুপ্রিম কোর্ট, তাই না? কিন্তু ব্রিটেনের সর্বোচ্চ আদালত হচ্ছে ওদের আইনসভার উচ্চকক্ষ লর্ড সভা। আইনসভার উচ্চকক্ষ কি, লর্ড সভা। আমি আবারও বলছি, ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট।
এই পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট। নিম্ন কক্ষের নাম কমন সভা, উচ্চ কক্ষের নাম লর্ড সভা। হাউস অফ লর্ড, হাউস অফ কমন্স। ওকে, এখন ব্রিটেনের সর্বোচ্চ আদালত হচ্ছে ব্রিটেনের লর্ড সভা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আইন বিভাগী বিচার বিভাগীয় কাজ করছে। সুতরাং ব্রিটেনের দিকে লক্ষ্য করলে আমরা দেখব যে ব্রিটেনে তো ক্ষমতার কোনো স্বতন্ত্রীকরণ একেবারেই সম্ভব হয় নাই। হয়তো বিভাগীয় স্বতন্ত্রকরণ হয়েছে, আলাদা আইন বিভাগ, আলাদা শাসন বিভাগ, আলাদা বিচার বিভাগ, বিভাগীয় স্বতন্ত্রীকরণ আছে, কিন্তু বাস্তবে মন্টেস্কুর যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সেটা তো সম্ভবই হয় নাই, বরং সেখানে আমরা আরো দেখতে পাই ক্ষমতার একত্রীকরণ। তাহলে এখন আসো, তাহলে আমরা 2টা উদাহরণ দিলাম। আমাদের মূল প্রশ্ন কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যা আলোচনা করেছি অত্যন্ত মনোযোগ দিয়ে একটু বইয়ের সহযোগিতা নিয়ে যদি তোমরা পড়ো, জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন আসো, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কি সম্ভব, সমালোচনা সহ লেখো, বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। তখন তোমাদের কি করতে হবে? এই যে সমালোচনাগুলো লিখার আগে দিয়ে তোমরা আমেরিকা ব্রিটেনের উদাহরণগুলি সেখানে ঢুকাতে হবে তোমাদেরকে। তারপরে তোমরা বলবে যে যে যারা সমালোচক তারা বলছেন সরকার একটা জীবদেহের ন্যায়, 1 নম্বর সমালোচনা। একটা মানব দেহ থেকে সরকার জীবদেহের ন্যায়, সেখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একে অন্যে মিলেমিশে এখানে কাজ করে, দেশ পরিচালনা করে। এই 3টা বিভাগ পাশাপাশি কাজ করে। এখানে যদি সরকারের বিভাগগুলোকে যদি আমরা মন্টেস্কুর নীতি অনুযায়ী সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করি, তাহলে মানব দেহ থেকে যদি মস্তিষ্ককে যদি বিচ্ছিন্ন করা হয়, অথবা হাত পাকে যদি বিচ্ছিন্ন করা হয়, তখন সে মস্তিষ্ক বা হাত পা কিন্তু কোনো কাজ করতে পারে না, অকেজো হয়ে যায়। তারা এই কথাটাই বলতে চাচ্ছে যে এটা জীবদেহে বডির সাথে থাকলে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে পারে, বডি থেকে বিচ্ছিন্ন করে ফেলে তারা কিন্তু অসাড় হয়ে যায়, তারা কোনো কাজ করতে পারে না, সমালোচকদের কথা। সুতরাং এটা কোনোভাবে এই তত্ত্বটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত তারা যে সমালোচনা করছেন, যেখানে সরকারের বিভিন্ন বিভাগের কর্মক্ষমতা হ্রাস পায়, ওটা প্রত্যেকটা বিভাগকে যদি আলাদা করে দেওয়া হয়, কেউ কারো কাছে জবাবদিহি থাকবে না, কেউ কারো বিভাগের উপর অনুসন্ধান করতে পারবে না ইত্যাদি, এভাবে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সরকারের কর্মক্ষমতা এখানে হ্রাস পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তৃতীয়ত তারা যেটা বলছেন সেটা হচ্ছে সরকারের ঐক্য নষ্ট হয়, কারণ সরকার কিন্তু আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগ নিয়ে কিন্তু সরকার। এখন সরকারের এই 3টা বিভাগ যদি পরস্পর বিচ্ছিন্ন থেকে থাকে, তাহলে ওদের মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। চতুর্থত যেটা আমরা বলি সংসদীয় সরকার ব্যবস্থা, একটু আগে আমি যেটা ব্রিটেনের উদাহরণ দিতে গিয়ে বলেছি, সংসদীয় সরকার ব্যবস্থাতে এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ এখানে আইন বিভাগে যারা নির্বাচিত হয় তারাই সরকার গঠন করে, তারাই আবার দেশ পরিচালনা করে থাকে। পঞ্চমত যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি করে। অর্থাৎ কি করে? যদি সরকারের এই বিভাগগুলিকে যদি আমরা যদি এভাবে আলাদা করে ফেলি, তাহলে সরকার তোমার কি হবে? একটা ধনুষ্টঙ্কার রোগীর মতো তোমার চলবে, তারা কোনো কাজ করতে পারবে না, এবং এক পুরা রাষ্ট্রে এক অচলাবস্থার সৃষ্টি হবে। তাহলে এখন আসো, তাহলে আমরা যদি তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কি সম্ভব, আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেনের আলোকে ব্যাখ্যা দাও। অথবা যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ কি সম্ভব, আলোচনা করো। তখন আমরা কি লিখবো? আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি লিখবো, তারপরে লিখবো যে রাজনীতি বিশ্লেষকগণের মতে পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, স্বতন্ত্রীকরণ সম্ভব। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেনের উদাহরণ দিয়ে তারপর সমালোচনার কথা যদি আসে, তার যদি উল্লেখ করে সমালোচনাগুলি লিখতে হবে। কিন্তু লাস্টে আমাদের যে কথাটা, অ্যাজ এ স্টুডেন্ট, তোমরা কিসের স্টুডেন্ট? তোমরা রাজনীতি বিজ্ঞানের স্টুডেন্ট। অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে কিন্তু দুটো কথা এখানে বলতে হবে যে ফরাসি দার্শনিক মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও, কিন্তু এই তত্ত্বটি গণতন্ত্রের অগ্রযাত্রায়, গণতন্ত্রের বিকাশে, সরকারের স্বৈরাচারী ক্ষমতা দমনে, নাগরিক স্বার্থ রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের চিন্তার রাজ্যে এটা এক আলোড়ন সৃষ্টি করে।
মানুষ ভাবতে আরম্ভ করে যে ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত থাকতে পারবে না। জনগণ অনেক সকল ক্ষমতার উৎস। জনগণও রাষ্ট্রের মালিক। সরকার দেশ চালাবে, কিন্তু জনগণও তোমার রাষ্ট্রের একটা অংশীদার। এই যে চিন্তা, এই চিন্তাগুলো করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে মন্টেস্কু। এভাবেই মানুষ কিন্তু কিভাবে ক্ষমতাকে ভারসাম্য করা যায়, কিভাবে কত সুন্দর করে গণতন্ত্রের স্বাদ জনগণ ভোগ করতে পারে, এগুলো নিয়ে মানুষ ভাবতে আরম্ভ করে, গবেষণা করা শুরু করে। এবং পরিপূর্ণভাবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ সম্ভব না হলেও রাষ্ট্রচিন্তায় আমরা বলবো এই তত্ত্বের গুরুত্ব কখনোই কমবে না, এটা সবসময় থাকবে। আমেরিকা যুক্তরাষ্ট্র এই নীতিকে গ্রহণ করেছে সত্য, কিন্তু ওরা যাতে কোনো বিভাগ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এই জন্য নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি তারা রেখেছেন চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। তাহলে আমাদের আলোচনা আজকে এখানেই আমরা শেষ করি। আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি তোমরা এটা কিন্তু একটু বুঝার বিষয়, এটার সাথে অনেক কিছু রিলেটেড। তোমরা যদি শুধু আমার লেকচারটা শুনো হয়তো তোমাদের কাছে কঠিন লাগতে পারে। তোমরা একটু বইটা যদি একটু পড়ো, পড়ার পরে যদি আবার আমার লেকচারটা যদি শুনো, তাহলে আমি আশা করি ইনশাল্লাহ তোমরা অনেক কি করবে, ভালোভাবে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ।